হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। কেমন আছো সবাই তোমরা? একজন ছাড়া বাকি সবাই কি প্রেজেন্ট আছো নাকি প্রেজেন্ট নাই? স্যার প্রেজেন্ট আছে স্যার। ফয়সাল, কি তুমি বাড়ির বাইরে? সম্ভবত বাড়ির বাইরে। যাক, তো আমরা ক্লাসে যেটুকু পড়েছিলাম আর কি, কতখানি হয়েছিল আমাদের? আমাদের সম্ভবত এই পর্যন্ত হয়েছিল, তাই না? যে কারেন্ট ফ্লো কিভাবে হয় একটা কন্ডাক্টর, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে সেখান থেকে শুরু করব। আমাদের কারেন্ট কিভাবে ফ্লো হয় এটা বলার জন্য আমরা বলেছিলাম যে একটা কন্ডাক্টর যেটার মধ্যে কারেন্ট ফ্লো হয় আর কি, তো সেই কন্ডাক্টরের মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। ফ্রি ইলেকট্রন গুলা এমনি টেম্পারেচার যদি 0 কেলভিন না হয়, তাহলে পরে তারা অনবরত একে অপরকে স্যার, ধাক্কা আপনার কি দিচ্ছে। ক্যামেরা অফ আছে? আমার ক্যামেরা তো অফ তো নাই। অফ দেখাচ্ছি কি? না স্যার। না, অন আছে, অন দেখাচ্ছে তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। কারেন্ট জি স্যার, দেখা যায় স্যার। দেখা যাচ্ছে, হ্যাঁ। তো যেটা বলছিলাম আর কি, আমাদের কারেন্ট ফ্লো যখন কোনো মানে কন্ডাক্টরে যদি তুমি ফ্রি ইলেকট্রনের কথা যদি চিন্তা করো, তাহলে অনেক ফ্রি ইলেকট্রন ইয়াতে যে কোনো কন্ডাক্টরে থাকে। তো এই ফ্রি ইলেকট্রন গুলো টেম্পারেচার যদি 0 কেলভিন না হয়, তাহলে 0 কেলভিনের উপরে যে কোনো টেম্পারেচার যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই ফ্রি ইলেকট্রন গুলো অনবরত মুভমেন্টে থাকে আর কি, একে অপরকে ধাক্কা দেয়, এদিক ওদিক মুভমেন্ট থাকে, যেটাকে আমরা ব্রাউনিয়ান মোশন যেটা বলি। একটা গ্যাসের জন্য একটা গ্যাস পার্টিকেল করে অনেকটা একই রকম ভাবে এই ফ্রি ফ্রি যে ইলেকট্রন গুলো ছিল সে তারাও মুভমেন্টে থাকে আর কি। তো বিষয় হলো, এই মুভমেন্টের যে কাজ যেটা ভেলোসিটি যেটা আছে, সেই ভেলোসিটি অনেক বেশি আর কি, অনেক বেশি ভেলোসিটি হলেও তাদের যেহেতু কোনো ডিরেকশনাল মোশন নেই, তাহলে আমরা এখান থেকে কোনো কারেন্ট আমরা নেগেটিভ আমরা পাবো না। তোমাদের কারো মিউট করা হয়তো নাই, তাহলে মিউট একটু করে নাই। স্যার, সম্ভবত আপনার কথা মিউট রিপিট করা আছে, একটু হচ্ছে। মিউট করে নাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি যদি হেডফোনটা ইউজ করতেন আমার মনে হয় ভালো হতো, তাছাড়া কথা স্যার ভালো মতো বোঝা যাচ্ছে না। স্যার, ডাবল আসছে। ডাবল আসছে? জি স্যার, রিপিট হচ্ছে। সরি। হ্যালো, তোমাকে এখন শুনতে পাচ্ছি ক্লিয়ার আগের থেকে? জি স্যার, এখন বেটার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত হলো আর কি। আমরা যেটা বলছিলাম যে আমাদের এখানে যে ব্রাউনিয়ান মোশনের মধ্যে যে মোশনটা আছে ইলেকট্রনের, তো যেটা লিফট ভেলোসিটি বলবো আর কি এক্ষেত্রে। তো এখানে ওই ব্রাউনিয়ান মোশনের জন্য যে মোশনটা, এটার জন্য আমরা নেট কোনো ফ্লো পাবো না, কারণ আমরা কোনো কারেন্ট এখানে পাচ্ছি না। আর কারেন্ট ফ্লো করার জন্য আমাদের যে কোনো একটা ভোল্টেজ বা একটা পটেনশিয়াল আমাদের এখানে অ্যাপ্লাই করতে হয়। তখন আমরা কি করি, অনেকটা এরকম বিষয় হয় যে কোনো একটা পাইপের মধ্যে অসংখ্য বল যদি থাকে, একটা বলকে এখানে যদি পুশ করা হয়, তাহলে এখান থেকে তুমি একটা বল পাবা। তার মানে এই না যে ওই বলটা এখানে গেছে। অনেকটা ইলেকট্রনের জন্য একই রকম কথা প্রযোজ্য। আমরা যদি এখানে আমরা একটা পটেনশিয়াল যদি সাপ্লাই দিই, তাহলে এটাকে ওই ইলেকট্রন গুলো কিরকম ভাবে পুশ করার মতো একটা অবস্থা হবে যখন ইলেকট্রন গুলো ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে। কিন্তু এক ইলেকট্রন একদম এই পুরো সার্কিট ঘুরে আবার পজিশন পর্যন্ত আসতে তার অসংখ্য মানে অনেক সময় লাগতে পারে আর কি, অসংখ্য সেকেন্ড সময় লাগতে পারে। তো আমরা যেটা কারেন্ট কিন্তু আমরা পাই, সেটা কিন্তু একদম ইনস্টান্টানিয়াস কারেন্ট আমরা পাই। অন করার সাথে সাথে আমরা কারেন্টটা পাই, এবং আমরা স্পিডটা মোটামুটি 10⁸ অর্ডারের স্পিডে বলতে পারে কারেন্টের ক্ষেত্রে। তো
আসলে যেটা হয় সেটা হলো যে এরকম ঘটনা ঘটে যে একটা ইলেকট্রন কখনো ওই সাথে সাথে একদম এই পর্যন্ত চলে আসতে পারে না। এটা হয়তো একসময় আসতে পারবে, কিন্তু এটা সাথে সাথে নেই। তাহলে এখানে বিষয় হলো যে একটা ইলেকট্রন এখানে তুমি যাও, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন পাবে, এই আর কি। তো আমাদের এই পর্যন্ত হয়েছিল, কারেন্টের বিষয়গুলো আমাদের এই পর্যন্ত হয়েছিল। এখন আমরা ক্যাপাসিটরের জন্য একটু আসি আর কি। ক্যাপাসিটরের জন্য আমাদের কিভাবে কাজ করে আর কি, আমরা যেটা জানি ফার্স্টে বলেছিল, আবার মানে পড়ছে আর কি। তারপর ইন্টারমিডিয়েটে পুরো আসছে যে ক্যাপাসিটর মানে আমরা জানি যে দুইটা প্লেট, মানে কন্ডাক্টর প্লেট এরকম পাশাপাশি থাকবে, তাদের মধ্যে হয় ইনসুলেটর থাকবে অথবা একটা গ্যাপ থাকবে। তাহলে এরকম ভাবে যদি একটা অ্যারেঞ্জমেন্ট নিতে পারি আমরা, সেটাকে আমরা ক্যাপাসিটর বলি। কিন্তু এখানে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপ মানে আবার ইনফিনিটি গ্যাপ না, কাছাকাছি, মানে কম্পারেবল। এই যে এটা যে ইয়াটা প্লেটের যে এরিয়া বা এই যে লেন্থ, এটার সাথে কম্পারেবল একটা গ্যাপ এখানে অবশ্যই হতে হবে, এবং এর থেকে কমই হয় আর কি। আমরা যে ক্যাপাসিটর গুলো ইউজ করি সাধারণত এরকম ধরতে পারো যে এরকম একটা যদি বইয়ের কথা যদি চিন্তা করো, একটা একটা পেজ, মানে তিনটা পাঁচটা পেজের কথা চিন্তা করো। সব প্রথমে একটা হচ্ছে ইনসুলেটর, তারপর একটা কন্ডাক্টরের পেজ, তারপর একটা আবার ইনসুলেটর, তারপর আবার একটা কন্ডাক্টর, তারপরে আবার একটা ইনসুলেটর, এরকম হবে। তাহলে মোট পাঁচটা এরকম প্লেট হলো। একটা ইনসুলেটর প্রথমে, তারপর কন্ডাক্টর, তারপর আবার একটা ইনসুলেটর, তারপর আবার একটা কন্ডাক্টর, তারপর আবার একটা ইনসুলেটর, মোট পাঁচটা। তো এইভাবে নিয়ে আমরা যদি এটাকে রোল করি, মানে এরকম ভাবে যদি একদম সিলিন্ডার আকৃতি যদি এরকম ভাবে রোল করে ফেলতে পারি, তাহলে যেটা হবে আমাদের প্র্যাকটিক্যাল ক্যাপাসিটর গুলো অনেকটা এরকমই হয় আর কি। তো যাই হোক, আমাদের এই গ্যাপটা তাহলে বুঝতে পারছি যে এটা অনেক বেশি গ্যাপ না, একদম পাশাপাশি লেগে থাকার মতো একটা অবস্থা, কিন্তু একটা ইনসুলেশন একটা আছে। ওই ইনসুলেটর থাকার কারণে এর মধ্যে একটা সেপারেশন থাকছে এইটুকু। আচ্ছা, তো বিষয় হলো যদি ওপেন সার্কিট যদি হয়, তাহলে আমরা জানি যে ক্যাপাসিটরের মধ্যে যে চার্জ গুলো ছিল তারা অবশ্যই প্লেট গুলো নিউট্রাল, এবং চার্জ নিউট্রাল হওয়ার জন্য প্লাস মাইনাস চার্জ গুলো একদম সমান সমানে প্রত্যেকটা প্লেটে থাকবে আর কি। কিন্তু কোনো পটেনশিয়াল সোর্স যদি এখানে আমরা সাপ্লাই দিই, ভোল্টেজ সোর্স যদি আমরা এখানে সাপ্লাই দিই, তাহলে কি হবে, এখানে আমাদের ওই ভোল্টেজ সোর্সটা এটা থেকে চার্জ সেপারেট করে ফেলবো। আমরা এটা বলছি পটেনশিয়াল সোর্স বা ভোল্টেজ সোর্স। পটেনশিয়াল মানে কি তোমরা জানো তো সবাই? কেউ কি একটু বলবে পটেনশিয়াল মানে কি? সবাই জানো। বিভব স্যার। বিভব শক্তি, তাই না? জি স্যার। এখন এই বিভব শক্তি অনেক রকমের হতে পারে। আমরা, আচ্ছা, দু একটা এক্সাম্পল কি বলতে পারবো যে বিভব শক্তি কি কি হতে পারে? তোমরা পড়েছো আর কি, এটা না পড়ার কিছু না, ইন্টারমিডিয়েটে পড়েছে, এখনো পড়ছে। বিভব শক্তি কত রকমের হতে পারে? দু একটা এক্সাম্পল দিলেই হবে। স্যার, অবস্থানের পরিবর্তনের কারণে যেটা হয় সেটাও বিভব শক্তি না, হয়। আবার না, স্যার না, সেটা সেটা এমনি সার্কিটের ক্ষেত্রে স্যার হচ্ছে আপনার দুই মানে এক্সাম্পল এক্সাম্পল। স্যার একটা ব্যাটারির স্যার এক প্রান্তে হচ্ছে পজিটিভ চার্জ থাকে, এক প্রান্তে নেগেটিভ চার্জ থাকে, তাই ব্যাটারির মধ্যে একটা বিভবের সৃষ্টি হয় স্যার। আচ্ছা, তুমি এক্সাম্পল না বলে এটা সন্দেহের দিকে চলে যাচ্ছে আর কি। আমাদের এক্সাম্পল মানে তোমাকে বলতে হবে কি কি ধরনের বিভব শক্তি হতে পারে। একটা এক্সাম্পল হলো তোমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, মানে অভিকর্ষীয় বিভব শক্তি, যেটা হতে পারে এটা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, তাই না? হতে পারে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, তাই না? তিনটা হয়ে গেল কিন্তু। তো যাক, তাহলে আমাদের এরকম যদি বলো যে বিভব শক্তির সংজ্ঞা দাও, তাহলে তুমি বলতে পারো যে এটা, মানে এটা অবস্থানে পরিবর্তন করে একটা অবস্থানে নিয়ে আসলে এটা কাজ করে, পরিবর্তন করে, যাক সেসব বিষয়গুলো তোমরা যেটা জানো ওইভাবে সংজ্ঞাটা দিও আর কি। কিন্তু যখন বলবো যে এটার এক্সাম্পলটা কি, তখন বলতে হবে কি এক্সাম্পল, মানে তোমাকে ওই এক কথায় কথার উত্তরটা দিতে হবে আর কি। এক্সাম্পল হলে পরে এটা হতে পারে বিভব শক্তি, অভিকর্ষীয় বিভব শক্তি হতে পারে, এটা তড়িৎ বিভব শক্তি হতে পারে, অথবা এরকম ভাবে তোমার এই যে স্থিতিস্থাপক বিভব শক্তি হতে পারে। যাক, আমাদের এখানে যেটা আমরা কাজ করবো, আমাদের যেটা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের কথা আমরা বলছি, তাহলে আমাদের এখানে ইলেকট্রিক বিভব শক্তি মানে তোমার তড়িৎ বিভব বিভব শক্তি যেটা, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তো বিভব শক্তি, তুমি, এটা তো এক ধরনের শক্তি। আমরা শক্তির যে সংজ্ঞা সেটা থেকে জানি যে এটা কাজ করার সামর্থ্যকে আমরা বলে শক্তি, তাই না? তো শক্তি আছে মানে হলো তুমি এই শক্তি যদি ব্যয় করো, তাহলে সেখান থেকে কিছু পরিমাণ কাজ হবে। এখন শক্তি ব্যয় ব্যয় করার উপায়টা কি? তো শক্তি ব্যয় করার উপায় হলো তোমাকে এখানে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কারোর উপর ফোর্স অ্যাপ্লাই করতে হবে, সেখানে ডিসপ্লেসমেন্ট থাকবে, তখন সেখানে অনেক কাজ হবে। তো এই ফোর্স অ্যাপ্লাই করবা, ডিসপ্লেসমেন্ট হবে, এই যে সামর্থ্যটা, তাহলে এটা কি আমরা তাহলে শক্তি বলতে পারি। তাহলে এই যে ভোল্টেজ সোর্স যেটা আমরা বলছি, তাহলে এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল সোর্স, মানে এখানে আমাদের এখানে একটা বিভব শক্তি সাপ্লাই দিবে।
তো বিভব শক্তি সাপ্লাই দিচ্ছে, এটা তাহলে কি করবে, এটা তাহলে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। এখন এই ফোর্সটা কার উপরে অ্যাপ্লাই হবে, এটা অ্যাপ্লাই হবে হলো চার্জের উপরে। তাহলে এখানে যে চার্জ গুলো ছিল সমান সমান আগে ছিল এই প্লেটে, তোমরা কার্সর দেখতে পাচ্ছ না? কেউ মেসেজ দিচ্ছে, একটু স্লো হলে ভালো হতো। আমি স্লো বলছি, আমি ফার্স্ট যাক। তো এখানে আমাদের সমান সমান পজিটিভ নেগেটিভ চার্জ ছিল। আমরা একটা পটেনশিয়াল সোর্স যখন আমরা দিয়েছি, তখন এই পটেনশিয়াল যে সোর্সটা এটা কি করবে, ফোর্স অ্যাপ্লাই করবে এই যে চার্জ গুলো এখানে ছিল তার উপরে। এখন ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে দুই ধরনের চার্জ আছে, তাহলে কোন ধরনের চার্জের উপর ফোর্সটা অ্যাপ্লাই করবে? সহজ কথা, এখানে আমাদের যদি পজিটিভ চার্জ হয়, এটা আমাদের পজিটিভ টার্মিনাল এটা, তার মানে এখানে আমাদের ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন এখানে প্রয়োজন। তাহলে ইলেকট্রন যখন প্রয়োজন, তাহলে এখানে যে নেগেটিভ চার্জ গুলো ছিল এই নেগেটিভ চার্জ গুলোর উপর ফোর্স অ্যাপ্লাই করবে। ফোর্সটা হবে এটা এইদিকে টেনে নেওয়ার মতো আর কি, তাহলে এখান থেকে টেনে নিয়ে যাবে এখানে। আবার একই রকম ভাবে এখানে অনেক পরিমাণ ইলেকট্রন আছে এবং ইলেকট্রন এখানে সমান সমান পজিটিভ চার্জের সাথে আছে। কিন্তু যেহেতু এখানে অনেক পরিমাণ ইলেকট্রন, তাহলে ভালো হয় যে এখান থেকে কিছু ইলেকট্রন যদি এই প্লেটে দিয়ে দেওয়া যায়। তো যতগুলো ইলেকট্রন এখান থেকে নিয়ে আসতে পারবে, মানে যতগুলো নেগেটিভ চার্জ এখান থেকে এখানে নিয়ে আসতে পারবে, ঠিক ততগুলোই ইলেকট্রন এই ব্যাটারিটা এই প্লেটে দিয়ে দিবে সমান সমান। তাহলে সমান সমান যখন দিয়ে দিল, তখন এটাকে আমরা বলি চার্জ স্টেটে আছে এই ক্যাপাসিটরটা, এবং তার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড এখানে জেনারেট করবে এবং ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে সেই শক্তিটা সঞ্চয় করে রাখবে। আমরা জানি যে এটা ক্যাপাসিটর হলো একটা শক্তি সঞ্চয় করে রাখার একটা যন্ত্র। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপাসিটর অ্যান্ড ব্যাটারি, এটা একজন প্রশ্ন করেছো আর কি। তো সে ব্যাটারি এবং ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য হলো, ব্যাটারি তোমাকে কন্টিনিউয়াসলি ভোল্টেজ বা পটেনশিয়াল সাপ্লাই দিতে পারে এবং সেটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হয়, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এখানে হয়। কিন্তু ক্যাপাসিটর যদি বলো, তাহলে এটা মোমেন্টারি চার্জ ফ্লো তোমাকে দেয়, এটা কন্টিনিউয়াসলি একদম ওই একই ফ্লো অনেক সময় ধরে তোমাকে দিতে পারবে না। এটা হতে পারে একটা টাইম কনস্ট্যান্টের 5, মানে এক টাইম কনস্ট্যান্ট পর্যন্ত এটা মোটামুটি, বা এক টাইম কনস্ট্যান্টের 5 ভাগের 1 ভাগ পর্যন্ত মোটামুটি এটা ভালো ফ্লো দিতে পারবে। কিন্তু তারপরে এটার ভোল্টেজ আস্তে আস্তে কমতে থাকবে আর কি, বুঝছো? তো ক্যাপাসিটর যদি অনেক বড় মানের হয়, আমরা এটা নিয়ে আসবো আর কি, যাক আমরা এটা বলি আর কি। এইটুকু আর কি। দেখো তাহলে এখানে এটা ভোল্টেজ, কোন কোর্সের ক্লাস এটা? সুশান্ত সরকার यस ক্লাস। सर। এটা जी কোন सर। কোর্সের ক্লাস তুমি বলো তো? सर मैग्नेटिज्म। হ্যাঁ, তাহলে তুমি এটা প্রশ্ন করলে কেন, কোন কোর্সের ক্লাস এটা? স্যার টপিক বুঝতে পারিনি। আচ্ছা, তুমি এটা তোমার ফ্রেন্ডকে তুমি বলতে পারো, তুমি পাবলিকে এটা এসে এরকম ভাবে মেসেজ দিতে পারো না, ঠিক আছে? এটা আর করবে ओके না। सॉरी। কোন কোর্সের ক্লাস এটা, এটা তোমার জানা দরকার, কারণ তুমি রুটিন দেখে ক্লাসে আসছো। রুটিন এটা খুব ভালো মতো লেখা আছে, 1H ECY MSR, তাই না? তাহলে এটা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্লাস অবশ্যই। সরি। তো যাই হোক, আমাদের এখানে চার্জের কথা যেটা বলছিলাম, তাহলে এখানে চার্জ ক্যাপাসিটর যেটা কি করে, ক্যাপাসিটর আমাদের ইলেকট্রিক ফিল্ড রূপে এনার্জি স্টোর করে রাখে এবং এই এনার্জিটা তুমি পরে ব্যবহার করতে পারবে। এবং এনার্জিটা কিরকম, এটা অবশ্যই ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি যেরকম একই রকমের এনার্জি এটা স্টোর করে রাখে। এবং তুমি যদি এটা কোনো ইলেকট্রিক সার্কিটে দাও, তাহলে একটা ব্যাটারিতে যেরকম ভাবে কাজ হয়, এটা কিছু সময়ের জন্য একই পরিমাণ কাজ হবে। একটু আগে একজন যে কোশ্চেনটা করলো, এটা একই রকম, যে এটা ব্যাটারি দিয়ে আমরা কন্টিনিউয়াসলি, মানে কন্টিনিউস বলতে কি এটা একদম যে ইনফিনিট টাইম ধরে চলবে এটা না। এটা ব্যাটারির যে লাইফ টাইম তার উপর ডিপেন্ড করে, এটা পাওয়ার কত কত ক্যাপাসিটি তার উপর ডিপেন্ড করে। কিন্তু এটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কন্টিনিউয়াস একটা মোটামুটি অল্প কিছু সময়, মানে হতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা বা আরো বেশি, ব্যাটারি ভালো হলে 8 ঘন্টা 10 ঘন্টা এরকম একটা সাথে তোমাকে দিবে এবং ওই কাজটা হবে। কিন্তু ওই একই কাজ অল্প সময়ের জন্য এই ক্যাপাসিটরের যে চার্জটা স্টোর হলো, যে পরিমাণ এনার্জি স্টোর হলো, এটা দিয়ে কাজটা করা সম্ভব আর কি। আচ্ছা, তাহলে এই যে কাজটা করবো এটার জন্য আমাদের ক্লোজ সার্কিট দরকার। কিন্তু তুমি যখন এরকম ভাবে একটা ক্যাপাসিটরকে চার্জ করলা একটা ভোল্টেজ সোর্স দিয়ে, এটা যদি ভোল্টেজ সোর্স যদি সরিয়ে নেওয়া হয়, এইভাবে ওপেন সার্কিট যদি করা হয়, তাহলে দেখো চার্জ গুলো আর একটা থেকে আরেকটা চলে যাওয়ার অপশন নাই। তাহলে এভাবে যদি রেখে দাও, এটা আইডিয়ালি অসীম সময় ধরে এরকম ভাবে থাকবে এটা চার্জ, আর কমবেও না বা বাড়বেও না, এরকম অপশন কোনো নাই আর কি। কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন একটু ভিন্ন। আমরা যদি এরকম ভাবে একটা ক্যাপাসিটরকে চার্জ করে রেখে দিই, তাহলে এটা অল্প কিছু, মানে হতে পারে সেটা 1 দিন 2 দিন, এরকম একটা সময় পরে যে এটা আবার ডিসচার্জ হয়ে যায়।
এখন এই ডিসচার্জ যে হয়ে যাচ্ছে এটার কারণটা হলো এর মধ্যে যে ডাইইলেকট্রিক মিডিয়াম বা আমরা যে মিডিয়ামটা দিই, তোমরা কি ক্যাপাসিটরের কোনো তোমাদের এখন পড়া হয়েছে কি ক্যাপাসিটর সম্পর্কে? জি স্যার, হয়েছে। হয়েছে, আচ্ছা তাহলে এটা বলতে আর সমস্যা নেই। তাহলে এর মাঝে ডাইইলেকট্রিক মিডিয়াম তোমাদের থাকে, এটা জানো তো। ডাইইলেকট্রিক মিডিয়ামটা এটা পুরোপুরি ইনসুলেশন মানে ইনসুলেটর হয় না আর কি। তো একদম পুরোপুরি পারফেক্টলি ইনসুলেটর এটা না, তাহলে এর মধ্যে চার্জ কিছুটা হলেও এটা মানে যদিও খুবই কম তারপরে কিছুটা হলেও মুভ করার অপশন আছে আর কি। সেক্ষেত্রে এটা চার্জটা একদম পুরোপুরি এরকম ইনটেক অবস্থায় থাকে না, এটা আস্তে আস্তে কমতে থাকে। যাই হোক, সেটা আমাদের আলাদা প্র্যাকটিক্যাল সিচুয়েশন, আমরা যেটা পড়বো সেটা আইডিয়ালি কি হয় এই ঘটনাটা পড়বো। এবং এটা যদি কাজ মানে কাজ করাতে হয় তাহলে আমাদের এটাকে ক্লোজ সার্কিট করতে হবে। ক্লোজ সার্কিট মানে হলো একটা চার্জ কোনো একটা পয়েন্ট থেকে ঘুরে সম্পূর্ণ সার্কিট ঘুরে আবার ওই পর্যন্ত আসতে হবে আর কি। তো এরকম ভাবে আমরা এখানে একটা যদি লোড অ্যাপ্লাই করি, এই রেজিস্টারটা দিয়ে লোড বোঝানো হচ্ছে, তাহলে এরকম ভাবে মানে চার্জ যেটা স্টোর হয়ে গেলে সেটা দিয়ে কাজ করা হবে আর কি। আমরা এটাতে আর দীর্ঘায়িত না করি, আমরা এরপরে যাই। আমরা যদি একটা এসি সোর্স একটা ক্যাপাসিটরে সাপ্লাই দিই, দেখো আমরা এখানে যেটা আগে দিয়েছিলাম ভোল্টেজ সোর্স, এটা ছিল ডিসি। আমরা যদি এসি যদি সাপ্লাই দিই তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরকম, আমাদের এখানে ভোল্টেজ এবং কারেন্ট আলাদাভাবে এখানে ফর্ম করবে আর কি। ভোল্টেজ আমরা প্রথমে অ্যাপ্লাই করব, ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমাদের এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের এই যে রেড যে লাইনটা, এই রেড লাইনটা হচ্ছে আমাদের ভোল্টেজের কার্ভ। এটা অবশ্যই সাইন ওয়েভ, আমাদের এখানে যেটা ভি দিয়েছে এটা অবশ্যই সাইনোসয়েডাল একটা ভোল্টেজ, এবং এখানে যে কারেন্ট আছে সেটা আমাদের সাইনোসয়েডাল একটা কারেন্ট। এখন বিষয় হলো এইভাবে যদি দাও তাহলে আমাদের এমনি যদি রেজিস্টার হতো এটা, এই যে এটা যদি আমাদের ক্যাপাসিটর না হয় রেজিস্টার হতো, তাহলে এই একই সাথে ভোল্টেজ এবং কারেন্ট একই সাথে ফর্ম করতো, একই সাথে এরকম ভাবে একটার উপর আরেকটা লেগে থাকতো। কিন্তু যদি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা একই সাথে এরকম ভাবে হয় না। কোনো সময় তো দেখা যাবে যে কারোর জন্য কারেন্টটা আগে ফর্ম করছে, কারোর জন্য পটেনশিয়ালটা আগে ফর্ম করছে, যে কোনো একটা। তো ক্যাপাসিটরের জন্য যেটা হয়, ক্যাপাসিটরের জন্য আমাদের কারেন্টটা আগে হয় এবং ভোল্টেজটা পরে ফর্ম করে। দেখো এখানে যখন আমাদের জিরো টাইম আমাদের আগে কারেন্ট এখানে দেখা যাচ্ছে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে আসছে এবং ওই সময়তে কিন্তু পটেনশিয়াল আবার জিরো। আচ্ছা, এখন তুমি যখন এই যে এই সার্কিটটা যদি চিন্তা করো, আমরা যদি একটা ভোল্টেজ সোর্স যখন এখানে সাপ্লাই যদি মানে যখন সুইচটা অন করলাম, অন করার সাথে সাথে কি হবে আমাদের চার্জটা খুবই দ্রুত এখানে ফ্লো করা শুরু করবে এবং মনে হবে যে এটা মনে হচ্ছে অনেকটা শর্ট সার্কিটের মতো। তাহলে প্রথমে এটা মনে হচ্ছে যে শর্ট সার্কিটের মতো কারেন্ট খুবই ফ্লো করা শুরু করছে, তার মানে হলো যে কারেন্টটা এখানে আগে ফ্লো হচ্ছে এবং তারপরে এখানে যখন চার্জ গুলো মানে এরকম ভাবে সেপারেট হতে থাকলো, আস্তে আস্তে এখানে একটা ভোল্টেজ মানে পটেনশিয়াল ড্রপ শুরু হলো এবং একসময় যে এখানে একটা পটেনশিয়াল রেজ করলো আর কি। তার মানে পটেনশিয়ালটা পরে গ্রো করছে, আগে কারেন্ট এখানে ফ্লো করছে। ক্যাপাসিটির জন্য আগে কারেন্ট ফ্লো, পরে পটেনশিয়াল এখানে গ্রো করছে, তাই না? তার মানে হলো যেটা আগে হচ্ছে সেটাকে আমরা বলি লিডিং, আর যেটা পরে করছে সেটা হচ্ছে ল্যাগিং। তাহলে এখানে লিডিংটা হলো কারেন্ট, আর ল্যাগিং পজিশনে থাকছে হলো ভোল্টেজটা। এখানে ভোল্টেজ ল্যাগ করছে এবং কারেন্ট লিড করছে। এই লিড এবং ল্যাগ এটা হচ্ছে আমাদের লিড এবং ল্যাগ যেটা করছে এটার মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে। এই ফেজ ডিফারেন্সটা হয় 90 ডিগ্রি এখানে এই ক্ষেত্রে। কারণ দেখো এটা যখন এভাবে গেল যে সম্পূর্ণ যে পর্যন্ত আসলে পরে এটা 180 ডিগ্রি, তারপর আবার এটা ঘুরে এ পর্যন্ত আসলে পরে সেটা আরো 180 ডিগ্রি করে মোট 360 ডিগ্রি এখানে হলো। তাহলে 360 ডিগ্রি যদি এইটুকু হয় তাহলে এটা 180 ডিগ্রি হলে এর হাফ হচ্ছে এখানে 90 ডিগ্রি। তাহলে যখন ভোল্টেজ জিরো থেকে কারেন্টের জিরো পর্যন্ত যে দূরত্ব এটা দেখো তাহলে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের যে ফেজ শিফট যেটা এখানে হচ্ছে সেটা হচ্ছে মূলত ফেজ ডিফারেন্স যেটা হচ্ছে সেই ফেজ ডিফারেন্সটা মূলত 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি লিড করছে কে? 90 ডিগ্রি লিড করছে হলো কারেন্ট এবং 90 ডিগ্রি ল্যাগ করছে ভোল্টেজ। এটা কার জন্য? এটা ক্যাপাসিটরের জন্য। এটা আমাদের এই চ্যাপ্টারের না, আমাদের এটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারের জন্য। এসি কারেন্ট এসি সার্কিট যখন পড়বো তখন আমরা এটা নিয়ে আরো আলোচনা করব, যেহেতু আমরা ক্যাপাসিটর বলছি এবং আমরা এর সাথে আমরা এটা বলে ফেলতে হলো আর কি। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। স্যার এখানে কারেন্ট ফ্লোটা উল্টা দিকে কেন দেখাচ্ছে, যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে? এটা কারেন্ট, এটা কি নেগেটিভ? এটা কিন্তু পজিটিভ। আর উপরে ছবিতে স্যার বি নাম্বারে বি নাম্বার কারেন্ট, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সরি, এখানে এটা একটু ভুলে যাচ্ছে ছবিটা। এটা হবে ইলেকট্রনের ফ্লো, এটা কারেন্ট ফ্লো না, এটা হবে ইলেকট্রনের ফ্লো। স্যার বুঝতে পারছি। ঠিক আছে, আমি এটা কারেকশন করে দেবো পরে। এটা আসলে এটা আমার আঁকানো ছবি না, এটা নেট থেকে নেওয়া ছবি, আমি এটা খেয়াল করিনি।
তো এটা ভুল করেছে, এটা ইলেকট্রনের ফ্লো হবে, কারণ আমাদের এখানে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে। আর কারেন্ট ফ্লোটা হবে অপোজিট ডিরেকশন, আমাদের পজিটিভ থেকে নেগেটিভ দিকে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এরপরে আমাদের যদি ইন্ডাক্টরের কথা যদি বলি, আমরা কারেন্ট ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর নিয়ে বলছি, কারণ হলো আমরা এরপরে এলআর সিআর বা এলসিআর এই জাতীয় সার্কিট গুলো আমরা পড়বো, এই কারণে আমাদের এটা একটু ধারণা থাকা দরকার। তো ইন্ডাক্টর আমাদের এনার্জি স্টোর করার একটা ডিভাইস, আমরা বলতে পারি এনার্জি স্টোর করবে এই ইন্ডাক্টর। আগে ক্যাপাসিটর এনার্জি স্টোর করছিল এটা ইলেকট্রিক ফিল্ড হিসেবে, আর ইন্ডাক্টর যেটা করবে সেটা হচ্ছে আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ড হিসেবে এনার্জিটা স্টোর করবে। তো কিভাবে এটা করে, আমাদের জানি যে এটা একটা মানে ইন্ডাক্টর সলিনয়েড, তোমাদেরকে আমি পড়েছি আর কি, সলিনয়েড সম্পর্কে তোমরা জানো যে এখানে যদি আমরা কারেন্ট ফ্লো করি তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই না? কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো আমাদের এরকম ভাবে এটা একটা ইন্ডাক্টর, এটা ইন্ডাক্টর যেটা আমরা বলি, এর মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে কি করবে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবং এটা কারেন্টটা যেটা ফ্লো করছে এটা যদি আমাদের এসি কারেন্ট যদি হয়, এসি কারেন্ট হলে পরে এই কারেন্ট ফ্লোটা চেঞ্জ হবে। কারেন্ট ফ্লো যদি ভ্যালুটা যদি চেঞ্জ হয়, কারেন্টের যদি ভ্যালুটা যদি চেঞ্জ হয়, তাহলে এর সাথে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স, এই ম্যাগনেটিক ফ্লাক্সও চেঞ্জ হবে। আর আমরা জানি যে কোনো একটা ক্লোজড সলিনয়েডে বা ক্লোজড ইন্ডাক্টরে যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় তাহলে এখানে একটা ইএমএফ জেনারেট হয়, যেটাকে আমরা ব্যাক ইএমএফ বা কি বলে এটাকে। স্লো গেলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা তোমরা অলরেডি জানো আর কি, এই কারণে একটু একটু ফাস্ট বলছি। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে আর একটু স্লো বলছি আর কি। এর আগে পর্যন্ত বুঝতে পারছি কি না, এখানে আর রিপিট করা দরকার আছে? না স্যার, এখন থেকে হলেই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা ইন্ডাক্টর যেটা বলছিলাম আর কি, আমরা যদি এখানে একটা এসি সোর্স এখানে যদি সাপ্লাই দিই তাহলে এখানে কারেন্টটা ভ্যারি করবে সাইনোসয়েডালি, মানে সাইন ওয়েভ যেরকম, এই সাইন ওয়েভের মতো করে কারেন্টের ভ্যালু জিরো থেকে ম্যাক্সিমাম, আবার জিরো, আবার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, আবার জিরো, এরকম একটা এভাবে ভ্যারি করবে। তাহলে এভাবে যদি ভ্যারি করে তাহলে এর সাথে যে ম্যাগনেটিক ফ্লাক্স, তাই না, ম্যাগনেটিক ফ্লাক্স এখন তৈরি হবে, কারণ হলো কারেন্ট ফ্লো করলেই একটা ইন্ডাক্টরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে কারেন্টের ভ্যালুটা যদি চেঞ্জ হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে বলে এখানে একটা ইএমএফ আবার জেনারেট হবে। যে ইএমএফ জেনারেট হবে সেটার ডিরেকশন, মানে ওটার জন্য যে কারেন্ট ফ্লো, এই কারেন্ট ফ্লোটা হবে আবার অপোজিট ডিরেকশনে, কারণ আমরা এটা ফ্যারাডের সরি এটা লেন্স ল থেকে আমরা জানি এই যে ফ্লোটা যেটা হবে সেটা আমাদের আবার অপোজিট ডিরেকশন হবে, যেটাকে আমরা ব্যাক ইএমএফ বলি। এটা যে আমাদের এটা হচ্ছে আমাদের এটা ড্রাইভিং ইএমএফ হচ্ছে এটা, এবং এর ব্যাক ইএমএফ হচ্ছে যেটা এখানে জেনারেট করবে এবং এটা অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করার চেষ্টা করবে। যাই হোক, তো আমরা যখন তাহলে এরকম ভাবে একটা ইন্ডাক্টরে কারেন্ট ফ্লো করা শুরু করব, শুরুতে যখন কারেন্ট ফ্লো হচ্ছে একদম শুরু যখন অন করলাম তখন এখানে অসীম পরিমাণ বাধা বলে মনে হবে, কারেন্ট ফ্লো হতে চাইবে না। তারপর কি করবে, আস্তে আস্তে বাধা কমতে থাকবে, কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, এবং যখন ম্যাক্সিমাম কারেন্ট পর্যন্ত পৌঁছে যাবে তখন আর এখানে কোনো বাধা থাকবে না বললে চলে, মানে কারেন্টটা যখন স্টেবল হয়ে গেল আর কোনো ভ্যারি করছে না, তখন ব্যাক ইএমএফ এর ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তাহলে এটাকে বাধা দেওয়ার মতো আর কোনো কিছু নয়, তখন এটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করবে। তো আমরা যদি একটা ডিসি সোর্স যদি এখানে আমরা দিতাম তাহলে সুইচ অন করার সাথে সাথে অসীম পরিমাণ বাধা, মানে একদম প্রায় কারেন্ট যাবে না বললে চলে। তারপর আস্তে আস্তে কারেন্ট ফ্লো করা শুরু যখন করতে থাকলো তখন আস্তে আস্তে বাধাটা কমতে থাকবে, কারণ ব্যাক ইএমএফ কমছে, কারণ কারেন্টের ভ্যালুটা কমছে বলে ব্যাক ইএমএফ ভ্যালুটা কমবে, এবং একটা সময় যে ব্যাক ইএমএফ জিরো হয়ে যাবে এবং কারেন্ট ফ্লোটা একদম মানে একটা কন্ডাক্টরের মধ্যে যেভাবে হয় ওভাবে ফ্লো করতো। কিন্তু যদি এসি সোর্স এখানে থাকে, এখন যেটা আছে এই এসি সোর্স থাকার কারণে এটা সব সময়তেই আমাদের এখানে বাধাটা আমরা পাবো, এবং বাধা যদি আমরা পাই তাহলে আমাদের দেখা যাচ্ছে যে বাধাটা হচ্ছে কখন, আমরা যখন কারেন্ট ফ্লো হচ্ছে, ওই কারেন্ট ফ্লো ভ্যারি করার কারণে এখানে একটা ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে, যার কারণে বাধাটা পাচ্ছি। তো তাহলে আমাদের এখানে কারেন্ট ফ্লোই আগে হবে, এবং কারেন্ট ফ্লো আগে হলে পরে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আগে ভোল্টেজটা আগে এখানে জেনারেট আগে সাপ্লাই আগে দিতে হবে, এবং ভোল্টেজ যদি আগে সাপ্লাই দাও তাহলে সেক্ষেত্রে তুমি কারেন্টটা পরে পাচ্ছ আর কি। তাহলে আমাদের এখানে ভোল্টেজটা থাকবে লিডিং পজিশনে আর কারেন্টটা হবে ল্যাগিং পজিশনে। তাহলে এই ইন্ডাক্টরের জন্য ভোল্টেজ হবে লিডিং এ এবং কারেন্ট হবে ল্যাগিং। এখন এটা থেকে লিডিং ল্যাগিং কি করে বুঝবো, যে এই অ্যাক্সিসে যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাবে যে এটা যে পজিটিভ, মানে এরকম যখন এই টাইমটা যখন জিরো, ভোল্টেজটা কিন্তু সেটা জিরো ভ্যালু এবং কারেন্ট হচ্ছে সেখানে নেগেটিভ ভ্যালু। তাহলে এটা যেহেতু আমাদের নেগেটিভ রেসপেক্টে জিরোকে আমরা পজিটিভের মতো কিছু ধরে রাখতে পারি, বা এটা থেকে আমাদের মূল
পজিটিভ ধরতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের লিডিং পজিশনে আছে এবং এটা ল্যাগিং পজিশনে আছে। এখন এটা মনে রাখার জন্য আমরা কিছু টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা আগে বলবো। আগে দেখে নিই যে ক্যাপাসিটর গুলো বাস্তবে দেখতে কেমন হয়। ক্যাপাসিটর নিয়ে যখন বাস্তবে কাজ করবা, এটা প্র্যাকটিক্যালি ক্যাপাসিটর গুলো এরকম ধরনের হয়। ট্যান্টালাম হচ্ছে কি জাতীয় ম্যাটেরিয়ালের ক্যাপাসিটর, এটা হচ্ছে আমাদের মানে প্লেট গুলো কিসের তৈরি এটা বোঝানো হচ্ছে আর কি। ট্যান্টালামের জন্য হলে পরে এরকম ধরনের ক্যাপাসিটর গুলো হয়। তারপরে এই ম্যাটেরিয়াল দিয়ে এবং রেফারেন্স সেট আমরা করি না, আমরা যেটা করি সেটা হচ্ছে কত মাইক্রোফ্যারাড এবং কত ভোল্ট। এই ক্যাপাসিটর যেটা থাকবে আর কি, তাই এটার ভ্যালু গুলো লেখা থাকে। এখানে দুটো ভ্যালু থাকে, একটা হচ্ছে কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর মানে এর ক্যাপাসিটেন্স কত, এবং এটার ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ কত। যেমন এখানে লেখা তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে 2200 মাইক্রোফ্যারাড লেখা আছে এবং 50 ভোল্ট লেখা আছে। 2200 মাইক্রোফ্যারাড মানে হলো এটা ক্যাপাসিটেন্স হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড, এবং এটার ভোল্ট মানে এটা ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ হবে 50 ভোল্ট। তার মানে হলো তুমি এটাতে 5 ভোল্টে কাজ করাতে পারবা, 10 ভোল্টে কাজ করাতে পারবা, এমনকি 50 ভোল্টেও এটা কাজ করবে। তবে এটা 55 ভোল্ট 51 ভোল্ট এরকম ভোল্টেজ এটা কাজ করবে না। তাহলে কি হবে তখন, যেটা এটার ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ যত, এর থেকে যদি বেশি ভোল্ট আমরা যদি এখানে অ্যাপ্লাই করে ফেলি, তাহলে ক্যাপাসিটরটা ব্লাস্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? সেই আর কি আমাদের এখানে কেউ কিছু তাহলে বলছেন? ফ্যানে যে ক্যাপাসিটর ইউজ করা হয় তাহলে ওগুলো হচ্ছে 240 বা 250 220 এরকম ভোল্ট থাকে। হ্যাঁ, ওটা ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ এরকম, বা আরো ভোল্টেজ হতে পারে, 500 ভোল্ট হতে পারে। তো আমাদের যে ভোল্টে অপারেট করব, আমাদের একদম সেফ পজিশন হলো যে ভোল্টে আমরা অ্যাপ্লাই করতে চাই তার ডাবল, অথবা খুব বেশি মানে ডাবল যদি নাও সম্ভব হয়, আমরা অ্যাটলিস্ট 1.5 গুণ পর্যন্ত যেন ভোল্টেজটা থাকে, ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজ। আচ্ছা, তাহলে হ্যাঁ, তুমি যেটা বলছো ফ্যানের ক্যাপাসিটর, এটা সম্পর্কে বলতে হলে আমাদের ক্যাপাসিটরে দেখো, আমাদের এটাতে যখন বলেছি এই ক্যাপাসিটর গুলোর আমরা কোনো পোলারিটি দেখাইনি। এই প্লেটেও যেরকম ভ্যালু, এই প্লেটেরও ওই একই রকম চার্জ করেছে। আমাদের এখানে কোনো আলাদা আলাদা সিগনিফিকেন্স এই ফিগারে দেখানো হয় না। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যখন ক্যাপাসিটর গুলো দেখবো, এখানে দুই ধরনের ক্যাপাসিটর পাওয়া যায়, একটা হচ্ছে পোলার ক্যাপাসিটর আর একটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর। পোলার নন পোলার এরকম ডিভাইড কেন করা হলো, যে আমরা এরকম প্লেট দিয়ে যে ক্যাপাসিটর গুলো আসলে ওগুলোর কোনো পোলারিটি নাই, এগুলোকে আমরা নন পোলার ক্যাপাসিটর বলি। কিন্তু যদি কোনো তোমার এর মধ্যে যদি কি বলে এটাকে, তড়িৎ বিশ্লেষ্য যদি এখানে থাকে আর কি, তো এরকম যদি কোনো পদার্থ যদি এর মধ্যে রাখো, তাহলে সেক্ষেত্রে আমাদের পজিটিভ নেগেটিভ একটা বিষয় এখানে চলে আসে, এবং তখন আমাদের এটাকে আমরা বলি পোলার ক্যাপাসিটর। এবং এই পোলার ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ টার্মিনাল আমাদের অবশ্যই এটা ঠিক মতো দিতে হবে। যদি নেগেটিভ পজিটিভ উল্টা করা হয়, সেক্ষেত্রেও আগের মতোই মানে ব্লাস্ট হবে আর কি। তো এটা ক্যাপাসিটর এটা ভালোই ব্লাস্ট হয়। এটার জন্য আমাদের তাহলে দুই রকমের কন্ডিশন, এটা ব্লাস্ট হতে পারে বা এটা নষ্ট হয়ে যেতে পারে। একটা হচ্ছে এটা পোলারিটি যদি উল্টা করে লাগাই, মানে যেটা পোলার ক্যাপাসিটর তাদের পোলারিটি যদি আমরা উল্টা করে লাগাই সেক্ষেত্রে। আর একটা হলো এটা ম্যাক্সিমাম অপারেটিং ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে বা ব্লাস্ট হতে পারে। তো আমাদের ফার্স্ট ইয়ার পর্যন্ত, মানে তোমরা যখন ফার্স্ট ইয়ার পর্যন্ত আছো, আমাদের এখানে যা কিছু ক্যাপাসিটর ব্যবহার করবো এগুলো সবগুলাই নন পোলার ক্যাপাসিটর, এখানে পোলারিটি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। সেকেন্ড ইয়ার থেকে, সেকেন্ড ইয়ারও আমাদের সেভাবে মানে নাই আর কি। হ্যাঁ, এলআরসি এর একটা আছে, এখানে আমাদের পোলারিটি লাগবে না। মোটামুটি থার্ড ইয়ার থেকে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স এইসব জায়গায় এই 3টা ইয়ারে আমাদের পোলারিটি নিয়ে মাথা ঘামাতে হবে। তো এইটুকু আপাতত বেসিক এটা জেনে রাখো যে আমাদের এটা পোলার নন পোলার দুই রকম হয়। এবং তাছাড়া এটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর, ফিক্সড ভ্যালু ক্যাপাসিটর অনেক রকম তো হয়। এটা আবার থিন ফিল্ম জাতীয় ক্যাপাসিটর, মানে অনেক প্লেটের মতো। এটাও একটা ক্যাপাসিটর এবং এটা প্লেটের মতো, এবং এটা সেমিকন্ডাক্টর টাইপের একটা ক্যাপাসিটর এখানে মানে ইউজ করা হয় আর কি। আর আরেকটা হলো আমাদের এখানে এসএমডি ডিভাইস, তোমরা যে মোবাইল তারপরে যে ল্যাপটপ এসব ডিভাইস গুলো আমরা কিছু ক্যাপাসিটর ইউজ করি, যেটা হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস বলা হয়। এবং এসব জায়গাতে অল্প জায়গার মধ্যে আমাদের ক্যাপাসিটর গুলো বেশি ভ্যালু ক্যাপাসিটর দরকার হয়, তখন এই সিরামিক টাইপের মানে ছোট সাইজে, খুবই অল্প সাইজের এই ক্যাপাসিটর গুলো তখন আমরা ব্যবহার করি আর কি, যেটাকে এসএমডি ক্যাপাসিটর বলা হয়। তো এটা হলো আমাদের ক্যাপাসিটর সম্পর্কে কথা। স্যার প্র্যাকটিক্যালি কি পোলার ক্যাপাসিটর বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। পোলার ক্যাপাসিটর বুঝবো কিভাবে, যে ক্যাপাসিটরের সাইডে আমাদের এখানে এরকম ভাবে নেগেটিভ একটা মানে সাইন দেওয়া থাকে আর কি।
এটা কমনটা ফলো করা হয়, আমাদের পজিটিভও দিতে পারতো, তবে কমন ভাবে সবাই যে টার্মিনালটা নেগেটিভ ওই টার্মিনালটাকে এরকম মাইনাস মাইনাস একটা সাইন দেওয়া থাকে, আর অপোজিট টার্মিনাল কিছুই থাকে না। তাহলে যেটা এরকম মাইনাস মাইনাস হচ্ছে নেগেটিভ টার্মিনাল, আর অপোজিট টার্মিনাল তাহলে পজিটিভ টার্মিনাল। আর স্যার বুঝতে এই যে পারছি। এই জাতীয় যে ক্যাপাসিটর গুলো বা ফ্যানের যে ক্যাপাসিটর গুলো তোমরা দেখো, এখানে দেখবে যে কোনো নেগেটিভ পজিটিভ কিছুই লেখা নেই। আসলে এগুলো হচ্ছে আমাদের নন পোলার ক্যাপাসিটর, এটা পোলারিটি ওটা হলেও কোনো সমস্যা নেই। আর এখানে ট্রিমার যেটা বলেছে, ট্রিমারটা হলো একটা ক্যাপাসিটর এবং এটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর। তোমরা যে রেডিও শুনেছো কিনা, বাচ্চাকালে রেডিও শুনেছো না? রেডিও জি স্যার। ওরকম ভাবে আমরা একটা নব ঘোরালে পরে চ্যানেল চেঞ্জ হতো। ওই যে চ্যানেল চেঞ্জের যে বিষয়গুলো, এটাও আমরা যে এই ট্রিমার বা গ্যাং ক্যাপাসিটর দিয়ে এই কাজটা আমরা করি আর কি। এখানে যদি এই ট্রিমার যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে, এবং ক্যাপাসিটেন্স চেঞ্জ হওয়ার কারণে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি সে ক্যাচ করতে পারবে। তো এটার প্রসিডিউরটা আমরা এখানে ক্লাসে বলবো না, এটা ডিটেলস কারো আগ্রহ থাকলে পরে যোগাযোগ করতে পারবো, অথবা থার্ড ইয়ারে যখন উঠবো তখন আমরা ইনশাল্লাহ এটা ডিটেলস জানবো আর কি। আর ইন্ডাক্টরের কথা যদি বলি তাহলে এগুলো হচ্ছে সবগুলো এক একটা ইন্ডাক্টর। এটা একটা ট্রান্সফর্মার, কিন্তু এটাও আমরা ইন্ডাক্টরের মধ্যেই এটা ক্লাসিফাই করতে পারি আর কি। এটাও একটা ইন্ডাক্টর। এগুলো সবগুলো মূলত এক একটা করে ইন্ডাক্টর এবং বিভিন্ন সাইজের। এটা সলিনয়েড, তোমরা জানো এটা সলিনয়েড। এগুলোর মধ্যে কোনোটা আছে এয়ার কোর, কোনোটা আছে কার্বন কোর। এই যে এটা সলিনয়েড ইন্ডাক্টর, এটার মাঝে কোনো কোর নাই, বাতাস আছে, এই কারণে আমরা এটাকে বলি এয়ার কোর ইন্ডাক্টর। এবং এছাড়া বাকি যেগুলো যদি সবগুলোরই কোর আছে, এবং এটা হচ্ছে আমাদের আয়রন কোর, কারণ এটা সফট আয়রন থাকে এই ট্রান্সফর্মার গুলো সাধারণত। এটা যে এরকম ভাবে রিং এর মতো দেখা যাচ্ছে, ডোনাট শেপের যে জিনিসটা আমরা দেখছি এরকম ভাবে নীল কালারের, এটা হচ্ছে কার্বন কার্বন কোর। মানে কার্বন কোর এটা এটা তোমার হচ্ছে বাণিজ্যিক ভাবে এটা কার্বন কোর বলা হয়। তবে এটা হচ্ছে মূলত এটা ফেরাইট ম্যাটেরিয়াল, এক ধরনের ফেরাইট ম্যাটেরিয়াল হচ্ছে এটা। একই রকম ভাবে এটাও আমাদের কার্বন কোর বা ফেরাইট কোর আমরা এটা বলি, ফেরাইট কোর। এবং এটাও একটা ইন্ডাক্টর। এগুলো 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 সাথে হচ্ছে তোমার মূলত যে ইন্ডাকশন হিটিং আমরা যেটা বলেছিলাম, সেই ইন্ডাকশন হিটিং এর জন্য এই ধরনের কয়েল গুলো ব্যবহার করা হয়। আর এসএমডি ইন্ডাক্টর এরকম থাকে, এই যে ডিভাইস গুলো, এটা যেমন সারফেস মাউন্ট ইন্ডাক্টর। এটা অল্প জায়গার মধ্যে, যে মোবাইলে যেরকম বললাম বা ল্যাপটপে আমাদের এই ধরনের ইন্ডাক্টর গুলো ব্যবহার করা হয় আর কি। তো যাক, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা নিয়ে এইভাবে ব্যবহার করা হয় আর কি। এছাড়া আমাদের যেটা বললাম, এই যে কারেন্ট ভোল্টেজের যে লিডিং ল্যাগিং এর যে বিষয়টা, এটা মনে রাখার জন্য আমরা সহজে যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে এই যে এটা এলই দা আইসম্যান। এখানে ই মানে হলো আমাদের পটেনশিয়াল, এল হচ্ছে ইন্ডাক্টর, আর এটা আই হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে ইন্ডাক্টরের জন্য পটেনশিয়ালটা লিড করবে, মানে যেটা আগে আছে তাহলে এটা লিড করবে, এবং আইটা তাহলে ল্যাগ করবে। ক্যাপাসিটরের জন্য তাহলে একই রকম ভাবে কারেন্ট লিড করবে এবং পটেনশিয়ালটা ল্যাগ করবে। কতখানি অ্যাঙ্গেলে লিড ল্যাগ করবে সেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় লিড করবে অথবা ল্যাগ করবে। তো এটা যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে আরো সহজ আছে, আমরা এরকম ভাবে সিভিল মনে রাখতে পারি। তাহলে এখন যে ইন ক্যাপাসিটর কারেন্ট, মানে ক্যাপাসিটরে কারেন্ট লিড করবে এবং ভোল্টেজ এখানে ল্যাগ করবে। তাহলে এই তিনটা যদি নাও, তাহলে ক্যাপাসিটরের জন্য আমাদের এখানে যেহেতু কারেন্ট এখানে লিডিং পজিশনে থাকছে এবং ভোল্টেজ তাহলে এখানে ল্যাগিং পজিশনে থাকছে, আমাদের শেষে তিনটা যদি নিই তাহলে এখন এই ইন্ডাক্টরের জন্য ভোল্টেজ লিড করবে এবং কারেন্ট ল্যাগ করবে। তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা এটা মনে রাখতে পারো, তাহলে এটা আমাদের মনে রাখাটা সহজ হবে। তাহলে আমরা এরপরে ডিসি সার্কিটে যাই। আমরা এ পর্যন্ত মানে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর সম্পর্কে জানলাম, এখন আমরা এলআর সিআর এই জাতীয় সার্কিট গুলো আমরা কাজ করতে পারি। তো ডিসি সার্কিটস উইথ এলআর, এরপর আমরা সিআর বলবো, তারপরে এলসিআর বলবো। তো আমরা এখন যেটা ডিসি সার্কিটের মধ্যে আছি, আমাদের এখানে সোর্সটা হবে একটা ব্যাটারি। আর যখন এসি সার্কিট আমরা বলবো তাহলে এখানে আমাদের এটা উঠিয়ে দিয়ে আমরা জাস্ট এখানে একটা ইএমএফ, মানে তোমার এসি ইএমএফ সোর্স আমরা এখানে একটা দিয়ে দেবো। এইটুকু শুধু পার্থক্য, আর আমাদের ক্যালকুলেশন কিছু আমাদের এখানে পার্থক্য আসবে আর কি। তো ওই চ্যাপ্টারটা পড়ানোর জন্য আমাদের এটা একটু একটু ডিটেলস বলা দরকার ছিল বলে আমরা একটু রিভাইজ করা হলো আর কি। তো আমাদের ডিসি সার্কিটে এলআর সার্কিট যদি থাকে, এলআর নিয়ে যদি একটা ডিসি সার্কিট যদি এখানে থাকে, তাহলে এখানে একটা ইন্ডাক্টর থাকছে এবং সাথে একটা রেজিস্টর থাকছে, একটা ইন্ডাক্টর এবং একটা রেজিস্টর। তো এরকম জাতীয় সার্কিটে আমরা যখন যে গ্রোথ অফ কারেন্ট আর একটা হচ্ছে আমাদের ডিকে অফ কারেন্ট, এটা যদি আমরা বের করতে চাই, আমাদের সর্বপ্রথম কথা হলো আমাদের এখানে একটা ইএমএফ ইকুয়েশন লাগবে।
ইএমএফ ইকুয়েশন মানে হলো যে আমরা যে ব্যাটারি দিয়ে যে ইএমএফটা আমরা এখানে সাপ্লাই দিচ্ছি, ওই ইএমএফটা কি কি খাতে তুমি খরচ করছো, ইএমএফটা কি কি খাতে খরচ হচ্ছে। তাহলে ইএমএফ যদি আমাদের এখানে পরিমাণ ইএমএফ যদি সাপ্লাই দেয়, এর কিছু অংশ এটার মানে এই রেজিস্টরের অ্যাক্রসে ড্রপ হবে, আর কিছু অংশ এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ড্রপ হবে। তাহলে এই লাইনগুলো কি? এই লাইনগুলো হচ্ছে আমাদের মূলত তারের কথা বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টর, এবং এটা জিরো রেজিস্ট্যান্স, আমাদের এগুলো কোনো রেজিস্ট্যান্স আছে বলে আমরা ধরবো, এগুলো সবগুলো জিরো রেজিস্ট্যান্সের একটা কন্ডাক্টর হিসাবে আমরা ধরে নিতে পারি আর কি। তাহলে সুইচ যখন অন করা হবে, তাহলে এই সুইচটা অন করা হলে শুধু এই রেজিস্টার এবং ইন্ডাক্টর ছাড়া আর অন্য কোনো জায়গাতে ভোল্টেজ ড্রপের কোনো অপশন নাই। তাহলে যখন সুইচটা কেবল অন করা হলো, এর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের যে ইএমএফ ইকুয়েশন যেটা হবে, সেই ইএমএফ ইকুয়েশন, তাহলে এখানে এইটুকুর মধ্যে ড্রপ প্লাস এইটুকুর মধ্যে ড্রপ। তাহলে যখন আমরা শুরু করছি তখন আমাদের এই ইএমএফ যদি হয় ইএমএফ যদি এখানে সাপ্লাই দাও, তাহলে এটা সমান হলো এখানকার যে ড্রপ, এটা জানা হলো আমরা জানি হলো যে আই ইকুয়ালস টু ভি বাই আর, সেখান থেকে ভি ইকুয়ালস টু আই আর। আমরা ওহমস ল থেকে জানি যে আই ইকুয়ালস টু ভি বাই আর, এর যে কোনো একটা পরিবারের মধ্যে যে পরিমাণ প্রবাহ হয় সেটা এই দুই প্রান্তের পটেনশিয়ালের সমানুপাতিক। সেখান থেকে আমরা আই ইকুয়ালস টু ভি বাই আর এটা আমরা লিখতে পারি, এবং সেটা অবশ্যই স্থির তাপমাত্রায়, তাই না? আমাদের এখানে তাপমাত্রা এখানে অবশ্যই স্থির থাকবে, আমরা যতক্ষণ বলছি আর কি। তো ওই ওহমস ল থেকে জানো আই ইকুয়ালস টু ভি বাই আর, সেখান থেকে আমরা এটার পটেনশিয়াল ড্রপ আমরা ভি ইকুয়ালস টু আই আর লিখতে পারি। আর এখানকার যে পটেনশিয়াল ড্রপ, এটা মূলত এখানে ব্যাক ইএমএফ এর কথা আমরা এখানে বলবো। ব্যাক ইএমএফ হচ্ছে এখানে যে পরিমাণ ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি, এটা তোমরা জানো ব্যাক ইএমএফ এটা হয় যে এটা রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, এটার নেগেটিভ, এটা নেগেটিভ কি বলেন, এটা প্রপোর্শনাল টু এটা নেগেটিভ ইয়ার, মানে এর সাথে আমাদের প্রপোর্শনাল আছে, এবং নেগেটিভ ভ্যালুর সাথে প্রপোর্শনাল। যাক, তাহলে ই ইকুয়ালস টু তাহলে মাইনাস এল ডিআই বাই ডিটি, এটা আমরা জানি। তো এইটুকু কি করবে, এইটুকু হচ্ছে আমাদের এটা যে নেট ফ্লো যেটা ছিল, এই নেট ফ্লোটাকে অপোজ করবে। তাহলে আমাদের ড্রপটা হচ্ছে মূলত এইটুকু অপোজ করার জন্য এখানে যে পরিমাণ ড্রপ হলো সেই ড্রপ প্লাস এটার মধ্যে কারেন্ট ফ্লো করার জন্য যেটুকু ড্রপ হচ্ছে, তাহলে ই ইকুয়ালস টু আর আই প্লাস এল ডিআই বাই ডিটি। তাহলে এটা হচ্ছে আমাদের ইএমএফ ইকুয়েশন এই সার্কিটের জন্য। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? সম্ভবত নাই। তাহলে ইএমএফ ইকুয়েশন যখন আমাদের এখানে তৈরি মানে লিখে ফেললাম আর কি, ইএমএফ ইকুয়েশন লেখার পরে আমাদের প্রথম কাজ হবে এই ইএমএফ এর যে মানে আমাদের যে ব্যাটারির যে ইএমএফটা, এটাকে আমরা চেঞ্জ করে এই কারেন্টের মাধ্যমে লিখতে চাই। মানে এখানে এই একই জাতীয় প্যারামিটার নিয়ে এসেছে, এখানে আমাদের প্যারামিটার হলো মানে ভোল্টেজ, রেজিস্ট্যান্স, কারেন্ট, এগুলো। তো আমরা কারেন্টের মাধ্যমে সবগুলোকে যদি রাখতে চাই, তাহলে আমাদের কাজ যেটা হবে সেটা হলো আমাদের যখন এখানে যখন এই আইটা যখন ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন আমাদের কারেন্টের অবস্থাটা কেমন দাঁড়াবে। আইটা যখন ম্যাক্সিমাম, দেখো প্রথমে যখন আমরা এই সুইচ অন করলাম তখন একদম জিরো ভ্যালু থেকে এটা কারেন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পৌঁছাবে। যখন ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছালো তখন আমাদের এখানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট জিরো। তো ম্যাক্সিমাম ভ্যালুতে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যেহেতু জিরো, তাহলে এখানে ব্যাক ইএমএফ যেটা এই ডিআই বাই ডিটি, এই ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালু যদি জিরো যদি হয় আর কি, তাহলে এখানে আমাদের কোনো ড্রপ থাকছে না, যখন আমাদের এই টার্মটা পুরোটাই জিরো, এবং তখন এই ই ইকুয়ালস টু আর আই নট। আই নট হচ্ছে আমাদের তাহলে ম্যাক্সিমাম কারেন্ট যেটা এই সার্কিটে ফ্লো হতে পারে। তাহলে আমরা একে ই কে রিপ্লেস করে তাহলে আর আই নট লিখতে পারি। তাহলে আর আই নট ইকুয়ালস টু আর আই প্লাস এল ডিআই বাই ডিটি। তাহলে এই পর্যন্ত তাহলে আমরা লিখতে পারলাম। তাহলে আমরা যে পর্যন্ত যেটা করলাম এই পর্যন্ত একটা ইএমএফ ইকুয়েশন লিখলাম, ইএমএফ ইকুয়েশনের ইটাকে চেঞ্জ করে কারেন্টের মাধ্যমে লিখলাম, কারণ আমরা একই জাতীয় প্যারামিটার চাই। তারপরে এখন যেটা করব, এই কারেন্টের ভ্যালু গুলোকে আমরা মানে কারেন্টের যে এগুলো আছে প্যারামিটার গুলো আছে আমরা সবগুলো একদিকে নিব এবং বাকিগুলোকে একদিকে নিব। তাহলে ডিআই বাই, এখানে আমরা যদি এটাকে যদি কমন নাও তাহলে আই নট মাইনাস আই হতো, তারপর এটাকে যদি রিঅ্যারেঞ্জ করা যায় তাহলে ডিআই বাই আই নট মাইনাস আই ইকুয়ালস টু আর বাই এল ইন্টু ডিটি। এই জিনিসটা এখানে থাকে, এই আরটা নিচে উপরে গেল, এল নিচে গেল, ডিটি এদিকে আসলো, সবগুলোকে রিঅ্যারেঞ্জ করে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। ক্লিয়ার এ পর্যন্ত? তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে গ্রোথ অফ কারেন্ট। আমাদের হেডিং ছিল গ্রোথ অফ কারেন্ট ইন এ সার্কিট কন্টেইনিং রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাক্ট্যান্স। আমরা তাহলে যেটা করছি, তাহলে আমাদের কারেন্টের ভ্যালুটা জানা দরকার। দেখো আমরা যে ইকুয়েশন পর্যন্ত পৌঁছালাম, তাহলে আমাদের এখানে কারেন্টের আমরা
এখান থেকে আমরা কারেন্ট ক্যালকুলেশন অবশ্যই ভালোভাবে করতে পারি। কিভাবে? এটাকে আমরা জাস্ট ইন্টিগ্রেট করে দেবো। এটা যদি আমরা ইন্টিগ্রেশন যদি করে ফেলি, তাহলে এখন ডিআই বাই ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিআই বাই ডিটি আই নট মাইনাস আই, এদিকে থাকবে আমাদের ইন্টিগ্রেশন অফ আর বাই এল ডিটি। তাহলে ইন্টিগ্রেশনটা যেটা করলাম এটা হচ্ছে আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল, কোনো লিমিট এখানে নাই। তাহলে লিমিট যেহেতু নাই, তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট থাকবে অবশ্যই, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যেটা আমরা কি লিখেছি। এবং ইন্টিগ্রেশন অফ 1/x dx এটা সমান হলো আমরা জানি ln x, তাই না? ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু dx এটা সমান আমরা লিখি ln x। তো তাহলে আমাদের এখানে i মাইনাস আই, মানে এখানে আমরা যেটা লিখছি সেটা, মানে এখানে যে i এর সাথে যেটা আছে বা এখানে নিচে যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করে যাওয়া হয়, সেটা যদি ডি এর সাথে থাকে তাহলে আমরা এটাকে লন নিয়ে আসতে পারি। সহজ কথা হলো এটাকে ইন্টিগ্রেশন করে, সরি, এটাকে মানে নিচে যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করে যদি ডি এর সাথে যা আছে তাই লেখা যায়, তাহলে আমরা এটাকে লন লিখতে পারি, লন অফ ওটা নিচে যেটা আছে সেটা। তাহলে এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে হয় মাইনাস আই, তাই না? মাইনাস ডি আই। তাহলে এখানে এটাকে আমরা, এটা যদি আমাদের কনস্ট্যান্ট, তাহলে এখানে মাইনাস ওয়ান আমরা এটা লিখতে পারি বা মাইনাস আমরা লিখতে পারি। তো এখানে যদি আমাদের মাইনাস একটা থাকছে, তাহলে আমাদের এটাকে ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে মাইনাস লন আই নট মাইনাস আই, এই টার্মটা এখানে থাকছে। আর একই রকম ভাবে আমাদের এখানে ইন্টিগ্রেশন অফ আর বাই এল ডিটি, তাহলে আর বাই এলটা আমাদের কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে হলো জাস্ট টি, তাহলে আমরা এখানে টি লিখলাম। আর এটা যেটা আমাদের ডিফিনিট ইন্টিগ্রাল ছিল না, ইনডিফিনিট ইন্টিগ্রাল, কোনো লিমিট নাই, তাহলে একটা কনস্ট্যান্ট কে থাকছে। তাহলে আমাদের কনস্ট্যান্ট কে, এই কে এর ভ্যালুটা আমাদের জানা দরকার। এবং কে এর ভ্যালু আমরা বের করবো কিভাবে? আমাদের তখন আমাদের লাগবে হলো এটার ইনিশিয়াল কন্ডিশনটা কি। তাহলে ইনিশিয়াল কন্ডিশন হলো যখন টাইমটা জিরো, টাইম যদি জিরো হয় তাহলে এই সার্কিটে সময় যখন মানে কেবল এটা সুইচটা অন করা হলো একদম প্রথম অবস্থা, টাইম যখন জিরো তখন কি হবে? টাইম যদি জিরো হয় তাহলে আমরা ওই যে আবারও এই ইকুয়েশনে যদি ফিরে যাই, তাহলে দেখো টাইমটা যদি জিরো হয় তাহলে আমাদের কারেন্টের ভ্যালুটা কেমন? টাইম জিরোতে কারেন্টের ভ্যালু জিরো, তাহলে যখন টি জিরো তখন আই জিরো। তাহলে আমাদের ইকুয়েশনটা যেটা জানো, তাহলে এই টার্মটা পুরোটা জিরো হচ্ছে, এখানে মাইনাস আই এটা জিরো হচ্ছে, তাহলে কে ইকুয়ালস টু মাইনাস লন আই নট, এই জিনিসটা থাকছে। তাহলে কে ইকুয়ালস টু মাইনাস লন আই নট। তাহলে কে ভ্যালু যখন আমরা মাইনাস লন আই নট লিখবো তাহলে আমাদের ইকুয়েশনটা তখন এরকম দাঁড়াচ্ছে। এবং এটাকে আমরা আবার রিঅ্যারেঞ্জ করবো কিভাবে? এই যে যেটাতে আমাদের আই ছিল, ওই আই জাতীয়গুলোকে আমরা আবার একই জাতীয় নিব, একই দিকে নিব। একই দিকে নিলে এটা যেহেতু আমাদের নেগেটিভিটি যে পজিটিভ হয়ে গেল, আমরা মানে একটা মানে লনের আমরা নেগেটিভ মানে কি বুঝাই? লনের একটা লন এ মাইনাস লন বি মানে হলো লন এ বাই বি। ওই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করো বীজগণিতের, তাহলে আমাদের এখানে এটাকে লন আই নট মাইনাস আই ডিভাইড বাই আই নট, এটা আমরা লিখতে পারি। একটা নেগেটিভ আমরা ইন্টারচেঞ্জ এখানে করে ফেলেছি অলরেডি এর মাঝে, এক লাইন জাম্প করে, ইকুয়ালস টু মাইনাস আর বাই এল ইন্টু টি। এর পর্যন্ত বুঝতে কারো সমস্যা হচ্ছে কি? সমস্যা হলে বলবো অবশ্যই। তারপরে আমরা যেটা করব, লন যখন আমাদের এখানে হলো, লনকে যদি আমরা উঠাতে চাই তাহলে আমরা উভয় দিকে যদি এক্সপোনেনশিয়াল যদি নিই বা অ্যান্টি লন যদি নাও, তাহলে লন উঠে যায় এবং এদিকে একটা এক্সপোনেনশিয়াল আসে আর কি। তাহলে ই টু দি পাওয়ার এখানে যা আছে হুবহু সম্পূর্ণ এই জিনিসটাই। তাহলে এটাকে আর একটু যদি রিঅ্যারেঞ্জ করা যায়, তাহলে আই নট মানে আই নট ডিভাইড বাই আই মানে হলো 1, তাহলে 1 মাইনাস আই বাই আই নট ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। এটাকে রিঅ্যারেঞ্জ করলে পরে আই ইকুয়ালস টু আই নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এটা। এই হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন। তাহলে গ্রোথ অফ কারেন্ট কোন একটা এলআর সার্কিটে যেটা হয় সেটা হচ্ছে আই ইকুয়ালস এটা, যে কোনো সময় টি সময়ে এর যে কারেন্ট হবে সেটা হচ্ছে এটা। যখন গ্রো হচ্ছে কারেন্ট, যখন গ্রো করছে একদম জিরো থেকে, তখন এই গ্রো করার যে কোনো সময়ে এর যে কারেন্টের ভ্যালু এটা হচ্ছে এরকম, মানে আই ইকুয়ালস টু আই নট মানে সেটা। এই পর্যন্ত হবে আর কি। আমরা এই ইকুয়েশনটার ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আজকে দেওয়ার সময় হবে না মনে হয়, 5 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে, পরে একটা তোমাদের ক্লাস আছে। তো আমাদের ক্লাসটা আজকে শেষ করি, আমাদের এই ইকুয়েশন পর্যন্ত হয়ে থাকলো। এটাকে আমরা কালার করে রাখি যাতে পরে চেনা যায়। আমরা পরের দিন আবার এখান থেকেই শুরু করব। কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারো, অথবা আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, কেউ লিভ করতে চাইলেও করতে পারো, সমস্যা নেই। কোনো প্রবলেম? স্যার আমাদের ক্লাসটা কি বোর্ডে নেওয়া সম্ভব? স্লাইডে নিলে স্যার একটু সমস্যা হচ্ছে, তো বোর্ডে কি নেওয়া সম্ভব বোর্ডে ক্লাসটা? নেওয়া সম্ভব, হ্যাঁ সম্ভব, তবে আমার মনে হয় এটাতে সুবিধা তোমাদের হবে, হওয়ার কথা আর কি। হ্যাঁ, এই যে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা, এটা অবশ্যই এখানে নট একটু কষ্টকরই, এটা বোঝাটা একটু কষ্টকর হবে তোমাদের স্যার জন্য। আমাদের স্লাইডে সবারই মোটামুটি সমস্যা হচ্ছে।
আচ্ছা, তো স্যার বোর্ডে তাহলে নিলে বোর্ডে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে বোর্ডে নিব। ঠিক আছে স্যার, থ্যাংক আচ্ছা, আর কোনো কোশ্চেন করো? স্যার বোর্ডে নিলে লেকচার ম্যাটেরিয়ালটা দিলে সুবিধা হয় স্যার। হ্যাঁ, আমি লেকচার ম্যাটেরিয়াল বলতে আমাদের যেটা পড়াচ্ছি আর কি, এটা পিডিএফ তোমাদেরকে দিবই আর কি, এটা সমস্যা নেই। বোর্ডে নিই বা আমি এরকম লাইভ নিই, কোনো সমস্যা নেই, এটা উভয় ক্ষেত্রে তোমরা এটা পাবে আর কি, সমস্যা নেই। আর কোনো কথা সম্ভবত নাই। তো ঠিক আছে, তাহলে আমরা এটা করি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।